বেশি ক্লাস থাকে তাহলে আপনাকে সফটম্যাক্স ইউজ করা লাগবে। সফটম্যাক্স অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করবেন, ম্যাথ শেষ। এখন এখানে ২ টাইপের আমরা শিখছিলাম। একটা হচ্ছে যে ডিরেক্টলি জেড এর ভ্যালু দিয়ে, জেড এর ভ্যালু ডিরেক্টলি দেয়া মানে কি? ম্যাথ তো অর্ধেক করেই দিছে আরকি। যে জেড এর ভ্যালুটা জাস্ট ওই অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভেশন ফাংশনে বসাইতে হবে। যে জেড এর ভ্যালু ধরেন 0.5 দেয়া, আর প্রবলেমটা হচ্ছে বাইনারি। তাইলে কি? সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনে জেড এর ভ্যালুটা বসাই দিবেন 1/1 + e⁻z দিয়ে যদি ভ্যালুটা 0 থেকে 0.5 থ্রেশহোল্ড যদি না দেয়া থাকে তাইলে আমরা 0.5 কে থ্রেশহোল্ড হিসেবে ধরি। সো 0.5 এর নিচে থাকলে আমরা এটাকে বলি ধরেন ফেইল, উপরে গেলে পাস বলি। শেষ, লস ক্যালকুলেশন পড়ার দরকার নাই। এটা ছিল জেড এর ভ্যালু যদি দেয়া থাকে তখন। আহ প্রশ্ন আচ্ছা করেন, বাট প্রশ্ন লাস্টে গুলো ভালো হতো। বল, হ্যান্ড রেজ করছেন যে। স্যার ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? আমি করতেছি না, কেউ চাইলে জি স্যার, করতে রেকর্ড পারেন। হচ্ছে। ওকে। হ্যাঁ, রেকর্ড তার থেকে কালেক্ট করে নিন। ঠিক আছে, জেড এর ভ্যালু যদি ডিরেক্টলি দেয়া থাকে তাহলে বুঝবেন কি হবে, আর না দেয়া থাকলে কি, এটা তো আপনারা ওই যে এআই তেও করলেন, আমি ক্লাসেও করাইছি, যে যদি না দেয়া থাকে জেড এর ভ্যালু তাহলে কি দেয়া থাকবে? ইনপুট ভ্যালু দেয়া থাকবে, বায়াস ওয়েট দেয়া থাকবে। ঠিক আছে, তো এটা থেকে জেড এর ভ্যালু ক্যালকুলেশন তো আপনারা জানেন যে আমরা ওয়েটেড সাম করি। তার মানে কি, যে একটা ইনপুটের সাথে তার ওয়েটটা গুণ করি, এভাবে 3টা ইনপুট থাকবে, 3টা ইনপুট এন্ড দেয়ার করেসপন্ডিং ওয়েটস, শেষে কি একটা বায়াস যোগ করি। ঠিক আছে, আপনাদের এআই তো অনেক বড় ছিল, এরকম এখানে আসবে না, কারণ আমরা এখানে লজিস্টিক রিগ্রেশন কাজ করছি। বুঝতে পারছেন? 2 টাইপের ম্যাথ, যে কোনো একটা আসবে আর কি, ইদার ওইটা বা এটা। ম্যাথ নিয়ে কারো সমস্যা নেই তাহলে লজিস্টিক রিগ্রেশনে। থিওরি পার্টে যাই। থিওরি পার্টে 3 টাইপের থিওরি বলতেছি, 3টা থেকে দেখবেন যে একটা আসবে, আশা করি আর কি। ফার্স্ট অফ অল হচ্ছে যে আগের ম্যাথটাতে ধরেন এর উপরে যে ম্যাথটা করলেন, এখানে সিগময়েড ইউজ করলেন না সফটম্যাক্স ইউজ করলেন, এটা তো আপনি বুঝবেন। তো এটা কেন ইউজ করলেন, এটা জাস্টিফিকেশন দিবেন আর কি। এটা একবারে সহজ কথা, যে উপরে 2টা ক্লাস ছিল, বাইনারি ক্লাস, আমরা জানি বাইনারি ক্লাসের ক্ষেত্রে সিগময়েড ইউজ করতে হয়, কারণ সিগময়েড একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেয়, যেখানে ভ্যালু থেকে আমরা ডিসিশন নিতে পারি। ভ্যালুটা যদি 0.0 থেকে 0.5 এর মধ্যে হয়, উইদাউট এনি গিভেন থ্রেশহোল্ড, তাহলে আমরা এটাকে পাস বা ফেল বলি। 0.51 এর থেকে যদি 1 এর মধ্যে হয় তাহলে এটাকে আমরা ফেল বলি, মানে পাস বলি, সরি। তো এখানে 2টা ক্লাসকে আমরা ক্লাসিফাই করতে পারি আরামসে, 2টা পয়েন্টে মাঝখানে ভাগ করে, এই জন্য এখানে সিগময়েড ইউজ করছি। সফটম্যাক্স ইউজ করছি কখন? যখন দেখবো যে বাইনারি ক্লাস না মাল্টি ক্লাস, এইগুলোর ক্ষেত্রে আমরা সফটম্যাক্স ইউজ করি, কারণ সফটম্যাক্স একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেয়, যেখানে যতগুলো ক্লাস থাকে ততগুলো আউটপুট আসে, আর এই সবগুলোর যোগফল 1 এর কাছাকাছি আসে। এর মধ্যে যেটা সব থেকে বেশি থাকে এইটা থেকে আমরা ডিসিশন নিতে পারি যে এইটা ওই ক্লাস হওয়ার প্রবাবিলিটি বেশি। সহজ না? এই জিনিসগুলো থেকে আসবে যে কেন সফটম্যাক্স সিগময়েড ইউজ করলেন, এটা জাস্টিফিকেশন দেওয়া, এটা আসতে পারে। অথবা ডিরেক্টলি বলতে পারে যে সফটম্যাক্স আর সিগময়েডের পার্থক্য লেখো। একই জিনিস হলো না তাহলে, যে ওইটা পারবেন সেটা লিখতে পারবেন না, যে সফটম্যাক্স আর সিগময়েডের পার্থক্য কি। অথবা সুবিধা অসুবিধা, এই 3টা জিনিসের মধ্যে কিছু একটা আসবে আর কি। বুঝতে পারছেন? তো এই পার্টটা ক্লিয়ার সবার, ইন্টিগ্রেশনের পার্টটা। এটা নিয়ে তো প্রশ্ন নাই মেবি। প্রশ্ন কি আছে? ঠিকভাবে একজন রেসপন্স করেন তাহলে পরের পার্ট যাবো। না স্যার। নাই স্যার। ঠিক আছে, এটা একদমই সহজ আসবে, মানে এখানে মাথা, মানে অন্য হাবি জাবি কোথায় কি হয়েছে দেখারই দরকার নেই, যা বললাম শুধু এতটুকুই করেন, এখান থেকে পিওর মার্ক পাবেন আর কি, কোনো সমস্যা নেই। এরপরে আসেন স্যার হচ্ছে আরওসি এউসি নিয়ে। জি, রিভার্স একটা আছে না স্যার, রিভার্স কইরা করা লাগে। এটাকে ব্যাক প্রপাগেশন বলে, এটা কোথাও করানো হয় না, এটা করতে হবে না। ঠিক আছে, মানে আমি করাইছিলাম বাট ওটা বাদ দিয়ে দিতে, মানে যেহেতু 2 টাইপের বললাম না, রিভার্সটা দরকার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আরওসি আর ইউসি থেকে। আরওসি ইউসি থেকে আমি একটা স্লাইড দিছিলাম, দেখেন স্লাইড। আচ্ছা, স্লাইডে যাওয়ার আগে আমি বলি যে কি আসতে পারে। যেহেতু এখানে ট্রাপিজয়েডাল রুলটা ইম্পর্টেন্ট বলতে, এটাই বেশি করে পড়ো। আমি যেটা ফুল ম্যাথ করছি ওটা চাইলে প্র্যাকটিস করতে পারেন, আমার কাছে মনে হয় যে ট্রাপিজয়েডাল রুলটা বেশি ইম্পর্টেন্ট, এটা আসার চান্স বেশি। এখন কথা হচ্ছে ট্রাপিজয়েডাল রুলে কি থাকে? ট্রাপিজয়েডাল রুলে টিপিআর আর এফপিআর এর পেয়ার গুলো দেওয়া থাকে। এখানে টিপিআর আর এফপিআর বেসিক্যালি এক্স আর ওয়াই ধরে আমরা একটা কোঅর্ডিনেটের মধ্যে পয়েন্ট বসায় একটা কার্ভ আঁকি। এই কার্ভটাকে বলা হয় হচ্ছে আরওসি কার্ভ। এই আরওসি কার্ভের ভিতরে যে এরিয়া গুলো থাকে এগুলোকে এইউসি বলে, বা এরিয়া আন্ডার দ্য কার্ভ বলে। এই এইউসি ভ্যালুটা 1 এর যত কাছাকাছি যায় ক্লাসিফায়ারটা তত ভালো আমরা বলি। যদি কোনো মানে থ্রেশহোল্ড না দেওয়া থাকে তাহলে 0.5 হচ্ছে ডিফল্ট থ্রেশহোল্ড। তো 0.5 এর থেকে যত উপরের দিকে যাবো তত ভালো ক্লাসিফায়ার, উইদাউট এনি গিভেন থ্রেশহোল্ড। আর যদি থ্রেশহোল্ড দেয়া থাকে যে 0.6 হচ্ছে আমার থ্রেশহোল্ড, মানে এর উপরে গেলে ভালো, তখন ওইটার থেকে যদি উপরে যায় ওটাকে ভালো বলবো, যত উপরে যাবে তত ভালো বলবো, এর থেকে যত নিচে যাবে তত খারাপ বলবো। এখন ইউসির জন্য
আমরা দুইটা নিয়ম শিখছিলাম। একটা হচ্ছে আমার স্লাইডে একদম স্লাইডে যেটা দেওয়া আছে পাস মানে ওই উইনের দিয়ে। তো এটার জন্য পুরা আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন লাগে। তো এটা লেস ইম্পর্টেন্ট ফর ফাইনাল। সো ট্রাপিজয়েডাল রুলটা বেশি ইম্পর্টেন্ট। ট্রাপিজয়েডাল রুলটা প্র্যাকটিস করবেন বেশি করে। ট্রাপিজয়েডাল রুলের মধ্যে মনে রাখেন, আপনারা কুইজে দুই একজন ভুল কোশ্চেন দেখলাম যে ওই যে এফপিআরটা কোন দিকে আর টিপিআরটা কোন দিকে, এই জিনিসটা কিন্তু মনে রাখেন। এফপিআর কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর, এটা কিন্তু বারবার বলছি। আর টিপিআরটা ওয়াই অ্যাক্সিস বরাবর। তো ওয়াই এর ভ্যালু বেসিক্যালি টিপিআর এর ভ্যালু গুলা, আর এক্স এর ভ্যালু হচ্ছে এফপিআর এর ভ্যালু গুলো। এটা ভুল করেন না, হ্যাঁ? তাহলে বুঝতে পারছেন ম্যাথটা কিরকম আসবে এখান থেকে। স্যার আরওসি ট্রাপিজয়েডাল এউসি রুলের যে ফর্মুলাটা না এটা স্যার, বলেন। ট্রাপিজয়েডাল রুলের ফর্মুলাটা আমি ক্লাসে দেখাই দিয়েছিলাম, যে ডিরেক্টলি ওখানে যেটা দেয়া আছে, ওখানে দেয়া আছে দেখবেন যে হচ্ছে টিপিআর i-1 এইগুলা দিয়ে। তো এইটা তো ইউজ করার দরকার নেই। আমরা বেসিক্যালি ইউজ করি হচ্ছে যে y2 মানে y2 প্লাস y1 মানে দুইটা y নেই, এই দুটো অ্যাভারেজ করি 2 দিয়ে ভাগ করে, ইনটু x2 মাইনাস x1 মানে x এর ভ্যালুটা আর এর আগের x এর ভ্যালুটা থেকে বিয়োগ করি, করে একটা পেয়ার পাই। এরকম করে যটা ভ্যালু থাকে সবগুলো যোগ করি। ঠিক আছে? এটাই হচ্ছে আচ্ছা ইউসি স্যার। ভ্যালু। আর স্যার ওই বুঝতে যে পারছেন না? থ্রেশহোল্ডের যে ব্যাপারটা বলছিলেন যে 0.5 এর নিচে হলে হচ্ছে হ্যাঁ, তো স্যার আমাদের যদি হচ্ছে 0.6 আসে তাহলে এটা তো 5 এর উপরে হইলো, এটা কি মানে বেটার বলবো নাকি কি বলবো তখন এটা? শুনুন, এইটা ধরেন হচ্ছে আপনার পাস করতে 40 মার্ক লাগে, ঠিক আছে? আপনি পাইছেন 45। তার মানে কি আপনি পাস করছেন, বাট টাইনে টুনে পাস করছেন, জাস্ট কোন রকম পাস করছেন, তাই না? যদি আপনি 80 পাইতেন তাহলে খুব ভালোভাবে পাস করতেন। ব্যাপারটা সেম, যে আপনি 0.5 দরকার ছিল, আপনি 0.55 বা 0.6 পাইছেন, মানে হ্যাঁ এটা কাজ চলবে। ইটস এ ফেয়ার ক্লাসিফায়ার, উই ক্যান ওয়ার্ক উইথ দ্যাট, বাট ইটস নট এ গ্রেট ক্লাসিফায়ার, যে এটা খুব ভালো ক্লাসিফায়ার না। বুঝতে পারছেন? তো এই একটা লাইন বুঝছে, ডিফাইন করে না পুরো ব্যাপারটাকে, যে আসলে ক্লাসিফায়ারটা কেমন। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এতটুকু লিখলেই হবে, মানে যদি ইউসি ভ্যালুটা নিয়ে কিছু লিখতে বলে, হ্যাঁ? তো এটা পারবেন সবাই। হ্যাঁ, শুভ বলেন। আমাদের যদি কার্ভ যদি আঁকতে বলে, এটা তো অনলি আরো কিছুতেই আঁকবো, কার্ভটা আরো কিছু করবো না কিছু। ওই পয়েন্ট গুলা থেকেই তো কার্ভটা আঁকতে হয়, যে টিপিআর এফপিআর এর পয়েন্ট দেওয়া থাকবে, তো ওখান থেকে এক্স আর ওয়াই গুলা প্লট করে আমরা আঁকবো আর কি। এই যে এখানে আমি দেখাইছিলাম ওইদিন ক্লাসে, বাট এই প্রশ্নগুলো একটু পরে করলে বেটার হতো, কারণ সিলেবাসটা আগে দেখাই দিতাম। দেখেন এখানে দেখেন। ওকে স্যার। ঠিক আছে, এটা দেখায়নি, এরপরে যারা থাকবেন তাদের সাথে পরে দেখাবো। এই দেখেন, এইটা হচ্ছে বেসিক্যালি কার্ভটা, এই যে এইটা হচ্ছে কার্ভটা, এই কার্ভটাকে বলে আরওসি। আমি এইটা আরওসি লিখছিলাম, বেসিক্যালি কার্ভ হচ্ছে এই কার্ভটাকে আরওসি বলে। এই কার্ভের ভিতরের এরিয়া গুলোকে এইউসি বলে আর কি, এরিয়া আন্ডার দ্য কার্ভ বলে। তো এই পয়েন্ট গুলো কোত্থেকে আসতেছে? এই পয়েন্ট গুলো বেসিক্যালি যে টিপিআর আর এফপিআর আমরা যেগুলো বের করতাম না, এইগুলো থেকে আসে। এখন প্রশ্নে ডিরেক্টলি যদি টিপিআর এফপিআর দেয়া থাকে, তাহলে তো আর মাথা ঘামানোর দরকার নেই, এই পার্ট গুলোর আর দরকারই নেই। দেখেন, এফপিআর হচ্ছে সবসময় এক্স অ্যাক্সিস বরাবর, আর টিপিআর হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে প্রথম পয়েন্টটা কি? 0 আর 0.2। তাহলে এটা কিভাবে বসাইতে হয় এটা তো জানেন না সবাই, যে 0-র জন্য দেখেন 0.2 এটা একটা পয়েন্ট। পরে এই পেয়ার গুলো পরীক্ষায় দেওয়া থাকবে আর কি ডিরেক্টলি, যদি ট্রাপিজয়েডাল রুল আসে। পরেরটা হচ্ছে 0-0-র জন্য 0.4, তো এই যে 0-0-র জন্য 0.4 একটা পয়েন্ট। এরপরে 0.2 এর জন্য 0.4, 0.2 এর জন্য 0.4। তো এইভাবে যতগুলো পয়েন্ট আছে এগুলো প্লট করলাম, এই যে এগুলো হচ্ছে পয়েন্ট। এগুলোকে ফার্স্টে যে স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করলাম, করার পর দেখলাম যে যেগুলো পিক পয়েন্ট আছে, এই যে মাথাগুলা, এগুলোকে জাস্ট কানেক্ট করে দিলেই আমাদের কার্ভটা হয় আর কি। আঁকতে পারবেন এখন কার্ভটা? স্যার যদি জি টিপিআর স্যার, এফপিআর এরপরে কি করবো? স্যার টিপিআর আহ, এফপিআর যদি দেওয়া থাকে আর যদি কার্ভ আঁকতে বলে, আমাদের কি তাহলে বক্সটা করার দরকার আছে? মানে পয়েন্ট যেহেতু আছে ডিরেক্ট তো কার্ভ আঁকা না, যাবে। না, হ্যাঁ বক্স করার দরকার নেই। আচ্ছা স্যার। হ্যাঁ, এরপরে কে বলবেন? স্যার এরপরে কিভাবে করবো স্যার? এরপরে কিভাবে করবেন? টিপিআর আর এফপিআর এর ভ্যালু দেওয়া থাকলে ট্রাপিজয়েডাল রুলটা ইউজ করতে হয়। এটা ক্লাসে আমি একদিন গিয়ে দেখাইলাম সবাইকেই, যে অন্য স্যার সেকশন মেবি কিভাবে করা স্যার হয়। এটা তো অনেকেরই প্রবলেম আছে, একটু যদি করে দিতেন। জি স্যার, হ্যাঁ, আচ্ছা, অনেকেরই problem। করা, হ্যাঁ ঠিক আছে, প্রবলেম থাকতেই পারে। দেখেন, এখানে হচ্ছে এরকম এফপিআর টিপিআর এর ভ্যালু গুলো দেওয়া আছে, ঠিক আছে? এফপিআর আর টিপিআর এর ভ্যালু গুলো দিয়ে দিছে, তার মানে এগুলো পেয়ার না। এখানে এক্স আর ওয়াই পেয়ার আমরা করতে পারবো না। এফপিআর গুলো সবসময় কোন বরাবর থাকে আমি বলছিলাম, ফলস পজিটিভ রেট গুলা এক্স অ্যাক্সিস বরাবর থাকে, আর টিপিআর গুলো ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে না।
জি স্যার। ঠিক আছে? তাইলে এই যে শুরুর ভ্যালুগুলা যেগুলা এই যে এই 0, 0.2, 0.6 আর 1 এগুলা তাহলে কিসের ভ্যালু? FPR এর ভ্যালু না? এগুলো x অ্যাক্সিস বরাবর থাকে না? জি স্যার। তাই তো? TPR গুলা তাহলে কোন বরাবর থাকে? Y অ্যাক্সিস বরাবর থাকে না? তাহলে এগুলো Y y এর অ্যাক্সিস ভ্যালু না? বরাবর। এই যে তাইলে এই যে x আর y গুলো প্লট করা তো সবাই ক্লিয়ার। এগুলো নিয়ে তো কোনো সমস্যা নেই। কার্ভ আঁকা পর্যন্ত। না স্যার। ঠিক আছে? এরপরে হচ্ছে AUC ভ্যালুটা কিভাবে বের করবেন? ভ্যালুটা এই সূত্রটা যদি মানে ইউজ করতে চান, এটা কিন্তু বোঝা যায় সূত্রটা দেখলে। বাট আমি আরো সহজ করে বলছিলাম কি যে প্রথমটা x পরেরটা y না? এইটা x এটা y। হ্যাঁ, FPR যেহেতু x অ্যাক্সিস তাহলে আমরা কি করতাম যে y এর দেখেন এইটা প্রথম y, এটা সেকেন্ড y, এটা থার্ড y, এটা ফোর্থ y এইভাবে গেছে না, আরো y n নাম্বার পর্যন্ত যেতে পারে না? তাইলে এইটাকে y1, এটাকে y2, এটাকে y3, y4 ধরতে পারি না এগুলোকে? মানে পরীক্ষা লেখার দরকার নেই, বোঝানোর জন্য বলতেছি। ধরতে পারেন না? যে প্রথমটা y1, জি স্যার। পরেরটা y2, পরেরটা y3, y4। তো সূত্রটা এরকম যে প্রথমে আমরা দুইটা y নিয়ে কম্পেয়ার করবো, যে প্রথম ভ্যালুর এই যে yটা, কারণ সূত্রতে দুইটা ভ্যালু লাগবে y এর। তো প্রথম এই ভ্যালুটা আর এই ভ্যালুটা মানে y1 আর y2। এখানে y1 এর ভ্যালু কত বলেন? 0। আর y2 এর ভ্যালু কত? 0.3 না? তো এই দুটার অ্যাভারেজ করি আর জি কি। স্যার। তাহলে অ্যাভারেজ কিভাবে করে? যে 0 প্লাস 0.3 ডিভাইডেড বাই 2। বুঝতে পারছেন? তাহলে সূত্রটা কি দাঁড়াইতেছে লেখেন খাতায় একটু, যে y2 প্লাস y1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে? ইনটু জি মানে স্যার। এটা পুরোটা একটা ব্র্যাকেটে রেখে ইনটু দেন, ইনটু x2 মাইনাস x1। তাহলে এই যে প্রথম ভ্যালুগুলো যদি x হয়, এই যে এগুলো x না, তাহলে এটা x1, এটা x2, এটা x3, এটা x4 না? তাহলে x2 কত? x2 এর ভ্যালু কত? 0.2 না? জি স্যার। জি স্যার। এটা না? তাহলে x2 মাইনাস x1 মানে 0.2 মাইনাস এটা, তাহলে কত হয়? 0.2 হয়। তাহলে সূত্রটা আপনি লেখেন যে ওই যে y2 প্লাস y1 ডিভাইডেড বাই 2 একটা ব্র্যাকেট ইনটু x2 মাইনাস x1 প্লাস ডট ডট ডট, মানে এইভাবে আগাইতে থাকবে আর কি। এখন দেখেন কিভাবে আগাইতেছে, আমি মুখস্থ এটা বলতেছি, একটু মাথায় দেখেন তাইলেই বুঝবেন। যে শুরুতে তাইলে y2 আর y1, এখানে y2 এর ভ্যালু হচ্ছে 0.3 আর y1 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে y2 আর y1 কি হয়? 0.3 প্লাস 0 ডিভাইডেড বাই 2। সূত্রের প্রথম পার্টটা শেষ, ইনটু x2 মাইনাস x1। x2 এর ভ্যালু হচ্ছে 0.2 মাইনাস 0, তাহলে 0.2 হবে না? তো এখানে দেখেন এই যে 0 প্লাস 0.3 ডিভাইডেড বাই 2 ইনটু ওই যে মানে 0.2 মাইনাস 0 এই 0.2 হয়েছে। তো এই পার্টটা বুঝতে পারছেন কেমনে আসলো এটা, এই ভ্যালুটা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এইভাবে এইভাবে আস্তে আস্তে আগায় আর কি। প্রথমে এই দুইটা, তারপর এইটা আর এইটা, তারপর এইটা আর এইটা, এইভাবে ভ্যালুগুলো একটা একটা করে ছাইড়ে আগায় আর কি। প্রথমে এই দুইটা নিয়ে কাজ করছি, প্রথম দুইটা, তারপর এই যে সেকেন্ড আর থার্ড নিয়ে, তারপর থার্ড আর ফোর্থ নিয়ে। বুঝতে পারছেন? এই সবগুলো যোগ করে এই ইউসি এর ভ্যালুটা পাই আর কি। চাইলে আপনারা এরকম সেগমেন্ট আকারে দেখাইতে পারেন। তো এটা মনে রাখবেন যে 4টা পেয়ার থাকলে 3টা সেগমেন্ট হয়, একটা কম হবে কারণ দুইটা মিলে একটা করেন না। তো এই চাইলে আপনি এইভাবে ডিভাইড করেও করতে পারেন, বা চাইলে এক লাইনেও লিখতে পারেন শুরুতে একটা সূত্র লিখে। স্যার দ্বিতীয় ঠিক সেগমেন্টে আছে? কি করছেন মানে? স্যার দ্বিতীয় সেগমেন্টে দেখেন কি করছেন, দ্বিতীয় সেগমেন্টের পয়েন্ট কোনটা কোনটা? এইটা আর এইটা, মানে সেকেন্ড আর থার্ডটা দ্বিতীয় সেগমেন্টের জন্য ইউজ হবে না? জি স্যার। হ্যাঁ, এই দুটার মধ্যে আপনি বলেন তো তাহলে y2 আর y3 এর অ্যাভারেজ করছে না? এই যে এটা y2 এর ভ্যালু কত? 0.3 আর y3 হচ্ছে 0.8। এই দুটার অ্যাভারেজই তো করছে না এখানে? স্যার দেখেন তো তাহলে প্রথম 1 পার্টটা। 2 2 3 3 4 এভাবে করে? হ্যাঁ, মানে এটাই তো বললাম যে প্রথমে এই দুইটা, তারপরে একটা বাদ হয়ে গেল, এটা শেষ, পরে এইটা আর এইটা, মানে একটা ছাড়বেন আগাবেন। ঠিক আছে? 1 2 2 3 3 4 4 5 এইভাবে যায়। স্যার আমার মনে হয় এটা বক্স করে নিলে মনে হয় আরো ইজি হয়। হ্যাঁ, আমি ক্লাসে বক্স করে দেখাইছিলাম। ঠিক আছে? তো বক্স করে করলে সুবিধা হয়। এখন কেউ চাইলে বক্স করে করতে পারেন, বাট ম্যাথ হবে আর কি যদি বক্স করে না করেন। বক্স করা মানে কি বুঝাইতেছি, যে ওই যে টিপিআর এফপিআর যে বক্সটা ছিল না, ওখানে জাস্ট আগে ভ্যালু গুলো বসায় নেন, নিয়ে তারপর জাস্ট কম্পেয়ার করে করে আগান। যারা এইউসি ভ্যালুতে সমস্যা ছিল তারা এই ম্যাথটা এখন ক্লাস চলাকালীন করেন, করে দেখেন যে বুঝতেছেন নাকি। কারণ স্যার এখানে কোনো রকেট সায়েন্স নাই। হ্যাঁ, বলেন। স্যার এই যে সেগমেন্ট 3 হচ্ছে আপনার ক্যালকুলেশনটা না মানে আমার মিলছে না, এটা আসলে কি হবে? আচ্ছা, সেগমেন্ট 3টা কি দেখেন, সেগমেন্ট 3 হচ্ছে লাস্টে দুইটা নিয়ে কম্পেয়ার করছে, তাই না? এই দুইটা, ইয়েস এই স্যার। দুটার মধ্যে ওয়াই ওয়াই কোনটা বলেন তো? 0.8 আর 1 না? এগুলো ওয়াই না? ধরেন এটা y3, এটা y4 না? তো এই দুটার অ্যাভারেজ করছে ফার্স্টে এটা, ইনটু এইটা থেকে এটা বাদ দেন, 1 থেকে 0.4 0.6 বাদ দিলে 0.4 আসে না? তো এটাই।
ক্যালকুলেশন তো মেলা উচিত, মানে দেখেন বুঝতে পারছেন নাকি কোন জায়গাটায় মিলে নাই? স্যার আমার হচ্ছে 0.8 প্লাস 1/2 ইন্টু 1 মাইনাস 0.8 এটা আসছে, মানে এটা কেন 1 মাইনাস জানতে চাই। 0.8 আসবে? আপনি আমাকে জাস্ট বলেন কেন 1 মাইনাস তাহলে 0.8 স্যার আসবে? হয়তো বা কারণ হচ্ছে আপনি ওই যে x বক্সে শুনেন তাহলে দেখেন, ভ্যালুটা এটা অন্যরকম বুঝেন, ছিল। এটা 1 minus এটা একটু 0.6 বুঝেন। 1 মাইনাস 0.6 হবে, তাই না? কারণ সূত্রটা তো হচ্ছে x x2 minus মাইনাস x1 x মানে x। এটা তো মুখস্থ করার কিছু নাই, এটা জাস্ট সূত্রের মধ্যে আগায় যান, দেখেন হয়ে যাবে। যে এইখানে শুরুতে হচ্ছে y এর দুইটার অ্যাভারেজ, এখানে y কত 1 আর 0.8, এই দুইটার অ্যাভারেজ এখানে করছে 2 দিয়ে ভাগ করলে, ইনটু x দুইটার ডিফারেন্স, মানে বড় x টা থেকে ছোট x টা বাদ দিছে, তাহলে 1 মাইনাস 0.6, তাহলে 0.4 আসবে। তো এটাই, এখানে 0.8 আসার কথা না, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, এটা একটু প্র্যাকটিস করেন, এখানে তো না বোঝার কিছু নেই। আর এখানে হচ্ছে থ্রেশহোল্ডটা দেয়া আছে 0.7, সো 7 থ্রেশহোল্ড দেওয়া মানে কি এর নিচে গেলে খারাপ, এর উপরে গেলে ভালো। যদি থ্রেশহোল্ড না দেওয়া থাকে তাহলে 0.5 হচ্ছে ডিফল্ট থ্রেশহোল্ড। হ্যাঁ, স্যার এই জাস্টিফাই করার পরে হচ্ছে জাস্ট ওই গ্রাফটা এঁকে দিব, তাই তো? হ্যাঁ, আর কিছুই লাগবে না যদি এটা আসে। ইজি আছে স্যার। মারুফ বলেন, হ্যান্ড রেজ করছেন। স্যার আমার মনে হয় কি স্যার আপনি হচ্ছে এই সবগুলো অধ্যায় স্যার রিভিউ দেওয়ার পরে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে স্যার আদার হ্যাঁ, হচ্ছে আমি গিয়ে আমি এটা এটা সলিউশন করতে চাইছিলাম, বাট কারণ আপনারাই তো স্যার প্রশ্ন আমাদের হচ্ছে করতেছেন, স্যার এখন আমি কি অনেকেরই করবো? ধরুন যে আমাদের এই ম্যাথে প্রবলেম ছিল না, তো অনেকেরই হচ্ছে যে এই এক্সপ্লেনেশন ইয়াতে অনেক টাইম চলে গেছে স্যার হ্যাঁ, আমাদেরটা আমি আবার আমি আমি এটা তো শুরুতেই বলছি। আমি বলছি যে আপনারা যদি প্রশ্ন না করেন আমি আগায় যাই, পরে যাদের প্রবলেম আছে তারা থাকেন, তাহলে আমার জন্য ভালো হয়, সবার জন্য ভালো হয়। জি স্যার, তো এটাই আগে স্যার ওভারভিউটা ভালো নেওয়া আছে। ভালো। এটা জি শুরুতে স্যার। বলছি, বাট আপনারাই প্রশ্ন করছেন, তো আমার কিছু করার নেই। দেখেন, আমরা তাহলে আরওসি ইউসি কার্ভ থেকে কি প্রথম ম্যাথ পার্টটা কি আসতে পারে, এটা ক্লিয়ার যে টিপি আর এক্সপি এর ভ্যালু দেওয়া থাকলো, এগুলো কার্ভে প্লট করলেন, এইউসি এর ভ্যালু বের করলেন, এইউসি এর ভ্যালু যদি কোনো একটা থ্রেশহোল্ডের বেশি হতে থাকে, একের কাছাকাছি যেতে থাকে, এটাকে ভালো বললাম, ঠিক আছে? এটা গেল হচ্ছে ম্যাথের পার্টটা শেষ। এখান থেকে থিওরি কিরকম আসতে পারে? থিওরি দুইটার মধ্যে যে কোনো একটা আসবে, শিওর থাকেন। হয় বলবে যে আরওসি কার্ভটা ইন্টারপ্রেট করো, মানে আরওসি কার্ভ বলতে আপনি উপরের পার্টটা ভুলে যান, ম্যাথটা বাদ, একটা জাস্ট এমনি বললো যে আরওসি কার্ভ ইন্টারপ্রেট করো, ঠিক আছে? অথবা বললো প্রিসিশন রিকল কার্ভ ইন্টারপ্রেট করো। এটা কখন কোনটা ইন্টারপ্রিটেশন হবে আমি জাস্ট বলে দিতেছি, 2-4 লাইন বলতেছি, আপনি আমার ওই পিডিএফ টার মধ্যে দেওয়া আছে অ্যান্সার গুলা, ওইটা একটু নিজের মতো করে পড়বেন আর কি। হুবহু তো ওই লাইনগুলো লিখবেন না, নিজের মতো করে লিখলে মার্ক বেশি পাবেন আর কি। দেখেন, যদি ডেটা সেটটা আমার ব্যালেন্স থাকে, ব্যালেন্স ডেটা সেট বলতে বুঝাচ্ছি যে আমার কাছে 100 জন স্টুডেন্টের ডেটা আছে, এর মধ্যে 50 জন স্টুডেন্ট পরীক্ষায় পাস করছে, 50 জন ফেল করছে, দুইটা ক্লাস, দুইটা দেখেন রেশিওটা কাছাকাছি। ব্যালেন্স বলতে এটা হইতে পারতো যে হচ্ছে 45 আর 55, এটাও ব্যালেন্স কাছাকাছি, তাই না? এইরকম ডেটা সেট যেখানে দুইটা ক্লাসের রেশিওটা মোটামুটি সমান বা কাছাকাছি সমান, এই সকল যদি ডেটা সেট দেয়া থাকে সিনারিওতে, যে বলে যে ডেটা সেটটা ব্যালেন্স, ডিরেক্টলি বললো বা বলে দিল যে দুইটা ডেটা আছে, একটা ভ্যালু হচ্ছে 45 আর একটা হচ্ছে 55, তার মানে বুঝতে হবে ব্যালেন্স। তো এই ব্যালেন্স ডেটা সেট গুলোর ক্ষেত্রে আরওসি ইউজ করা হয়। ঠিক আছে, আপনি কোন কোন ইউজ করবেন আমি বলে দিতেছি। যদি ব্যালেন্স থাকে তাহলে আরওসি কার্ভের ইন্টারপ্রিটেশন তো পারবেন, যে এক্স এক্সিস বরাবর কি হয় এফপিআর, ওয়াই এক্সিস বরাবর টিপিআর, আমরা এফপিআর টিপিআর পয়েন্ট গুলো প্লট করে একটা কার্ভ বানাই, কার্ভ বানানোর পরে এটার ভ্যালু যদি 1 এর কাছাকাছি যায়, মানে এইউসি ভ্যালুটা, তাহলে এটাকে ভালো বলি, নিচে গেলে খারাপ বলি। এখানে ট্রু পজিটিভ রেশিও, ট্রু পজিটিভ রেট আর ফলস পজিটিভ রেটের রেশিওটা নিয়ে কাজ করি। বুঝতে পারছেন না যে আরওসি কার্ভটা কি বলে? এটা বলতে হবে থিওরি পার্টে। আবার যদি সিনারিও এরকম হয় যে বললো যে একটা ডেটা সেট আছে যেখানে হচ্ছে 100 জন স্টুডেন্টের মধ্যে 5 জন পাস করছে আর 95 জন ফেল করছে, এটা ইমব্যালেন্স না? মানে আমার অ্যাকচুয়াল পাসটা তো দরকার, এইটা অনেক কম আছে না, ফেল অনেক বেশি আছে না, তার মানে এই ডেটা সেটে ইমব্যালেন্স আছে। ইমব্যালেন্স ডেটা সেটের ক্ষেত্রে আমরা প্রিসিশন রিকল কার্ভ বেশি চুজ করি ফর মানে কোয়ালিটি মেজারমেন্ট। ঠিক আছে, এই দুইটা সিনারিও বুঝতে পারছেন যে সিনারিও দুইটার মধ্যে যে কোনো একটা আসবে, এসে আপনাকে বলবে যে হচ্ছে যে ওইটার জন্য যেটা ইউজ করে সেটা ইন্টারপ্রেট করো। তো ব্যালেন্স ডেটা সেট যদি আসে তাহলে আরওসিটা ইন্টারপ্রেট করে দিবেন, আর ইমব্যালেন্স ডেটা সেট যদি আসে তাহলে প্রিসিশন রিকল কার্ভটা ইন্টারপ্রেট করবেন। এখন কেন, একটু জাস্ট 2 মিনিটে ক্লিয়ার করে দিই যে প্রিসিশন রিকল কার্ভটা কেন ইমব্যালেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়। প্রিসিশন আর রিকলের সূত্রটা যদি আপনারা খেয়াল করেন, দেখবেন যে হচ্ছে প্রিসিশনের সূত্রটা কি, টিপি বাই টিপি প্লাস এফপি, তার মানে উপরে টিপির রেশিওটাই বের করতেছে কিন্তু, তাই না? আবার রিকল কার মানে রিকলের ভ্যালুটা কিরকম, রিকলের সূত্রটা কি, টিপি বাই টিপি প্লাস এফএন। তো রিকলের ক্ষেত্রেও টিপি ফোকাসড আর কি। টিপিটা সবসময় ট্রু পজিটিভ, মানে এখানে দেখেন ফলস পজিটিভের মানে
ইম্প্যাক্ট অনেক কম আসতেছে, রেদার দেন এখানে আরওসি কার্ভে দেখেন ফলস পজিটিভ আর ট্রু পজিটিভের রেশিও নিয়ে কাজ করতেছে। সো এই আরওসির ক্ষেত্রে ফলস পজিটিভ বেশি আসবে, কারণ ওখানে মানে ধরেন ফেইল বেশি আছে 95, মানে বুঝতে পারতেছেন যে এখানে হচ্ছে শুধু পজিটিভ ভ্যালু কম। তো এই পজিটিভ ভ্যালু সেন্ট্রিক কার্ভই হচ্ছে প্রিসিশন রিকল কার্ভ। ঠিক আছে, যেহেতু টিপি ফোকাস দুইটা ভ্যালুই, এই দুইটা রেশিও আমার ইমব্যালেন্স ডেটা সেটের ক্ষেত্রে ভালো ইন্টারপ্রেট করতে পারে। ঠিক আছে, তো এই জন্য ইমব্যালেন্স ডেটা সেটের ক্ষেত্রে প্রিসিশন রিকল কার্ভ ইউজ করা হয়, আর আরওসি কার্ভের ক্ষেত্রে সরি ব্যালেন্স ডেটা সেটের ক্ষেত্রে আরওসি কার্ভ ইউজ করা হয়। এটা আসলে আপনি চাইলে প্রিসিশন রিকলের সূত্রটা লিখতে পারেন, লিখে একটু ইন্টারপ্রেট করতে পারেন। এটার ক্ষেত্রে টিপিআর আর এসপিআর এর সূত্র দুইটা আছে, এই দুটো লিখে একটু এক্সপ্লেন করতে পারেন। ঠিক আছে, এটা হলে এখানে 15 মার্ক শেষ আর কি, উপরে 5 আর এখানে 10। স্যার কোন ঠিক আছে, ক্ষেত্রে কোনটা ইউজ করা হয় আবার যদি একটু বলতেন। স্যার ডেটা সেটটা ইমব্যালেন্সের যদি ক্ষেত্রে ব্যালেন্স হয়, একটু শোনেন লিখেন, ডেটা সেটটা যদি ব্যালেন্স হয় তাহলে আরওসি কার্ভ, ডেটা সেটটা যদি ইমব্যালেন্স হয় তাহলে প্রিসিশন রিকল কার্ভ। ঠিক আছে, আচ্ছা স্যার এখন বুঝতে এই পেরেছি। কার্ভ দুইটার ইন্টারপ্রিটেশনটা একটু পড়বেন, যে কোনটা কোন দিকে কি, কোন অ্যাক্সিস বরাবর কি, কেন এই ভ্যালুটা যেটা বললাম এতক্ষণ এটা একটু লিখবেন। হ্যাঁ, এখানে তাহলে 15 মার্ক শেষ। এরপরে আমরা ডাইমেনশনালি রিডাকশন, যেটা পুরোপুরি একটা থিওরি স্লাইড, এটা নিয়ে একটু বলি, কারণ এটা 2 মিনিট লাগবে বলতে। এই থিওরি স্লাইডটা হচ্ছে আমার যেটা দেয়া আছে ওইটারই জাস্ট দেখেন কোন 2টা বা 3টা স্লাইড পড়লে হবে এটাও বলে দিতেছে। যে ডাইমেনশনালিটি রিডাকশনে গিয়ে যে ডাইমেনশনালিটি কি, এইটা তো একবারে বেসিক জিনিস। ডাইমেনশনালিটি হচ্ছে নাম্বার অফ ফিচার্স বা ভেরিয়েবল। এইটা যদি বেশি হয় তাহলে আমার মডেলটার জন্য ক্ষতি না, যে এটা হচ্ছে ওভারফিটিং করায় বা ট্রেনিং টাইম বাড়ায়, কম্পিটিশন টাইম বাড়ায়, মানে বেসিক্যালি কার্ভস অফ ডাইমেনশনালিটি এগুলোকে বলে। তো ডাইমেনশনালিটি কি, কার্ভস অফ ডাইমেনশনালিটি কি, এই দুটো জিনিস সম্পর্কে আইডিয়া রাখবেন, এগুলো যাতে লিখতে পারেন আর কি আসলে। হ্যাঁ, এখানে লেখা আছে, আমি ক্লাসেও বলছি যে ডাইমেনশনালিটি কি, কার্ভস অফ ডাইমেনশনালিটি কি। আর এরপরে এই যে জাস্ট এই টেবিলটা দেখেন, ম্যাথ তো এখান থেকে করার কোনো দরকার নেই, ম্যাথ আসবে না। যে এই যে এখানে বলছিলাম না যে ডাইমেনশনালিটি রিডিউস করার 2টা টেকনিক আছে মেজর। মেজর টেকনিক গুলো কি, একটা হচ্ছে ফিচার সিলেকশন আর একটা হচ্ছে ফিচার এক্সট্রাকশন। ফিচার সিলেকশনের 3টা মেথড পড়াইছিলাম, ফিল্টার মেথড, র্যাপার মেথড, এমবেড মেথড। যদি সিনারিওতে আপনাকে বলে যে ফিচার সিলেকশন করতে বা ফিচার সিলেকশন নিয়ে লিখতে বা এরকম hints দেয়, তাহলে আপনি এই 3টা মেথড নিয়ে লিখবেন। কতটুকু লিখলে ফুল মার্ক পাবেন? এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যা লিখছি এইটা লিখাই যে মানে লিখলেই যে হবে এরকম না। আপনি নিজের মতো করে লিখেন, সমস্যা নেই, মানে ঠিক লিখলেই হয়েছে। এইটা লিখলেই যে ফুল মার্ক, আপনি লিখলে যে মার্ক দিব না এরকম না। আপনি ফিল্টার মেথডটা বুঝছেন নাকি, ফিল্টার মেথডটা কি, এই যে 2টা উদাহরণ দিছে, এরকম উদাহরণ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লেখা আছে, 2 একটা লিখবেন, কারণ যদি বেশি মার্কের আসে আর কি। পরে র্যাপার মেথড, র্যাপার মেথড কি, এই যে এখানে দেয়া আছে যে ফিচার সিলেকশন করে কম্বিনেশন থেকে নেয়, এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেয়া আছে। এমবেড মেথড কি, 2টা একসাথে অ্যাড করে আর মডেল নিজে নিজে এটা ডিসিশন নেয়। এইগুলো হচ্ছে মেইন কথা, এর সাথে কয়েকটা এক্সাম্পল দেয়া আছে। তো এগুলো একটু লিখলেই এখান থেকে এইটা শেষ। এটা গেল হচ্ছে ফিচার সিলেকশনের পার্ট। আর ফিচার এক্সট্রাকশনের পার্ট থেকে যদি আসে, যে বলে যে ফিচার এক্সট্রাকশন নিয়ে লিখতে, তখন হচ্ছে ফিচার এক্সট্রাকশনের আমরা একটাই পড়ছি, সেটা হচ্ছে পিসিএ, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। এইটার তো আমরা জাস্ট 7টা স্টেপ পড়ছি, এটা কুইজেও ম্যাক্সিমাম সেকশনে আসছিল। তো এটাও পড়তে পারেন যে আমরা ফিচার এক্সট্রাকশনের জন্য পিসি ইউজ করি, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, যেটা 7টা স্টেপে আমরা করি, সেই 7টা স্টেপ জাস্ট এগুলো লিখলেই হবে। এখানে আর কোনো ডিটেল ডাউন কিছু করার দরকার নেই। যে কালেক্ট ডাটার পর প্রিপেয়ার ডেটা সেট উইথ এন স্যাম্পলস এন্ড ডি ফিচার্স, এটা তো বুঝতে পারতেছেন যে এখানে এন স্যাম্পল এন্ড ডি ফিচার্স বলতে কি বুঝাইতেছে। হ্যাঁ, তো এই 7টা জাস্ট পয়েন্ট লিখলেই হবে। তাহলে এই মানে স্লাইডটা থেকে 5 মার্কের মতো আসবে, 3 থেকে 5, মিনিমাম 3 ম্যাক্সিমাম 5। তো কি পড়লে হইতেছে, যে ডাইমেনশনালিটি কাকে বলে, কার্ভস অফ ডাইমেনশনালিটি কি, আইদার ফিচার সিলেকশনের 3টা পার্ট লিখতে বলবে অথবা ফিচার এক্সট্রাকশনের ওই পিসি এর 7টা স্টেপ দিবে। ঠিক আছে, এটা পারবে না সবাই আশা করি, এটা নিয়ে সমস্যা হবে না। ঠিক আছে, পরের পার্টে যাবো। তাইলে এখানে দেখেন কয় মার্ক হচ্ছে, যে 5 5 10, 5 15 আর 5 20 মার্ক এখানে ক্লিয়ার। এই 20 মার্ক একদম ফান্ডামেন্টাল, একদম মানে মিনিমাল ইফোর্টে পাবেন আর কি, এখানে কোনো ইফোর্টই নাই, মানে কম্পিটিশনও খুব বেশি নাই, বেশি মানে মাথাও খাটাইতে হবে না। ঠিক আছে, পরের পার্টে যাই, সমস্যা না থাকলে। তো পরের পার্টটা হচ্ছে ক্লাস্টারিং। ক্লাস্টারিং এর ম্যাথ সবগুলো সেকশনে কুইজে দিছি, তার মানে ওই কুইজে যেভাবে দিছি ওই রকম করে প্র্যাকটিস করলেই পারেন, ওই রকমই আসার কথা। এখন আমি বলছিলাম কিভাবে আসবে, দেখেন ক্লাস্টারিং এর যে এই স্লাইডটা থেকে ক্লাস্টারিং কাকে বলে একটু দেখে নিন, ছোট প্রশ্নের জন্য। ঠিক আছে, আমরা তো যে সিঙ্গেল লিঙ্কেজ ক্লাস্টারিং করছি। তো ক্লাস্টারিং এর ম্যাথটা কিরকম ছিল, যে এরকম কয়েকটা ভ্যালু দেওয়া ছিল, 5টার বেশি আসবে না পরীক্ষায়। ঠিক আছে, 5টা ভ্যালু,
তো এই 5টা ভ্যালুর জন্য কিভাবে সলভ করবেন দেখেন, এইটা অনেকে ফলো করছেন, বাট এখানে আমি ক্লাসে করার সময় বলছিলাম যে এখানে আমি একটা টেবিল করি নাই আরকি। ওইটা করতে হবে, যে এই যে 3টা বা একটা টেবিল হয় না, ওই টেবিলটা করতে হবে আরকি। এখানে দেখেন কি করি, এখানে ফার্স্ট ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করি, করে এই যে 5টা পয়েন্ট থেকে 5টা পয়েন্টের ডিসটেন্স দেখাই। লেখার সময় কি করবো, যে এত কিছু লেখার দরকার নেই, ফার্স্টে টেবিলটা বানাই, জাস্ট এই যে এই 3 লাইন লিখে দিবেন, ঠিক আছে? এই হাবিজাবি পড়া লেখাগুলোর কোনো দরকার নেই। যে মার্জ কি হইতেছে, যে 0.2 সব থেকে মিনিমাল, এই জন্য এ আর বি মার্জ হচ্ছে, এই মার্জিং হাইট হচ্ছে 0.2, মার্জ হওয়ার পরে কি হইতেছে, যে এ বি মিলে একটা হইতেছে, ইডি আলাদা হতেছে। তো 5টা থেকে পরের টেবিলে 4টা হবে, এই যে 4টা, এই 4টা থেকে আবার পরে মার্জ হবে কোথায় দেখেন, 2.2 তে মার্জ হচ্ছে। তো এখানে ওই যে 3টা লাইন লিখতে হবে, এই টেবিলের পরে 3টা লাইন জাস্ট লিখলেই হবে। এরপরে 3/3 হচ্ছে এই টেবিলটা, এই টেবিলের জন্য এই 3টা লাইন। এরপরে একটা টেবিল আমি দেইনি, বলছি যে ওই টেবিলটা মিস গেছিল, যে এরপরে যে এই যে দেখেন 2.2 সব থেকে কম না, তাহলে সিই আর ডি মিলে একটা মার্জ হবে না, এই টেবিলটা দেখাইতে হবে এরপরে গিয়ে, যে 2/2 টেবিলটা, যে এ বি একটা সাইডে থাকবে আর সিই ডি আর একটা সাইডে থাকবে। তো তারপরে টেবিলটা দেখাইতে হবে না, মানে আমাকে যদি 5টা পয়েন্ট থাকে তাহলে 4টা টেবিল রাখতে হবে, যে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এরপরের একটা, লাস্টের টেবিল, মানে এক 1/1 টেবিল করার দরকার নেই। লেখাটা শুধুমাত্র এই 3 লাইন লিখলেই এনাফ প্রত্যেকটা টেবিলের জন্য, এই যে এই 3 লাইন, ঠিক আছে? পরের লাইনগুলো লেখার দরকার নেই। বুঝতে পারছেন ক্লাস্টারিং এর? তাইলে প্রথম পার্টটা শেষ। ক্লাস্টারিং এর প্রথম পার্টটা হচ্ছে যে এরকম একটা ডেন্ডোগ্রাম বা এরকম একটা হায়ারার্কিয়াল ট্রি তৈরি করা। বুঝতে পারছেন? এইটার পরের পার্টটা ক্লাসে বারবার স্যার বলছি, যে এইটার, হ্যাঁ স্যার বলেন। এই ডেন্ডোগ্রামে যে এ বি সি ডি এর সিরিয়াল দিচ্ছেন, আমাকে সিরিয়াল দিতে হবে? না, এইভাবে সিরিয়ালে না দিলেও হবে। ব্যাপারটা হচ্ছে যেগুলো মার্জ হইতেছে আপনি তো আগেই দেখতে পারতেছেন যে কোনটা আগে মার্জ হইতেছে, তাই না? জি যে স্যার। এ এর সাথে বি হইতেছে, তো ওই মার্জ অনুযায়ী আপনি বসাইলে দেখতে সুন্দর হবে আর কি। এখানে তো আমাদের এই সিকোয়েন্স অনুযায়ী মোটামুটি হয়েছে, তাই না? এই জন্য এটা ফলো করছে। আপনি চাইলে এই সিকোয়েন্সেও লিখতে পারেন, বাট ওই দেখতে খারাপ হতে পারে যদি আপনি ধরেন যে এর সাথে ই ফার্স্টে মার্জ হয়েছে, পরে বি এর সাথে ডি হয়েছে, তাহলে দেখতে একটু কেমন হবে। আপনি চাইলে ওগুলোকে আলাদা আলাদা করে নিয়ে ডেন্ডোগ্রামটা আঁকতে পারেন। উপরে তো আপনি দেখতেই পারবেন কোনটা কোনটা আগে মার্জ হইতেছে, তাই না? জি স্যার। আচ্ছা। ওকে। তো এইটার পর থেকে আপনাকে কাট করতে বলবে, যে কোনো একটা সাইডে কাট করো, মানে কোনো একটা সাইড না, কোনো একটা হাইটে। এখন দেখেন এই হাইট গুলো তো আপনি জানেন কই থেকে পাইছেন। এখন ধরেন বলছে যে 2.4 হাইটে আমি এটা ট্রিটাকে কাটলাম, এই যে এই বরাবর, এই বরাবর যদি ট্রিটাকে কাটি, তাহলে দেখেন এইটা একটা ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার, হয় না? দুইটা ক্লাস্টার না? এই দুইটা ক্লাস্টারের ওই যে ইন্ট্রা ক্লাস্টার বা ইনার্শিয়া বা ইন্টার ক্লাস্টার যে কোনো একটা ক্যালকুলেট করতে বলবে। 3টা আমরা শিখছি না উপরে? এই দুইটা ক্লাস্টার কিভাবে বের করবেন এটা ডিটেইল দেখাইলাম ক্লাসে, যে এই পয়েন্ট গুলো তো আপনার কাছে দেওয়া আছে। আপনি জাস্ট এখান থেকে বের করলেন যে ক্লাস্টার গুলো কোনটা কোনটা, এটা একটা ক্লাস্টার পাইলাম, এটা একটা ক্লাস্টার পাইলাম। এখন এইটার পয়েন্ট গুলো উপরে দেওয়া আছে না, প্রশ্নেই তো দেওয়া আছে এ পয়েন্ট কি, বি পয়েন্ট কি, যে এ এ আর বি মিলে একটা ক্লাস্টার, আর সি ডি ই মিলে একটা ক্লাস্টার। তো এ পয়েন্টের একটা ক্লাস্টার আর বি পয়েন্টের ক্লাস্টার, এখন এগুলার ইনার্শিয়া যদি বের করতে বলে তাও পারবেন, ইন্টার ক্লাস্টার যদি বের করতে বলে যে তাও পারবেন, ইন্টার ক্লাস্টার বলে তাও পারবেন। এখন একটা টার্ম আমি বলছিলাম মনে রাখতে, যে ইনার্শিয়া আর ইন্ট্রা ক্লাস্টার ডিস্টেন্সটা যত কম হয় আমরা ক্লাস্টারিংটাকে তত কম্প্যাক্ট বলতে পারি, তত ভালো বলতে পারি, ঠিক আছে? এটা মনে রাখবেন। এখন দেখেন আরেকটা পার্ট সবাই মনে রাখেন, যে ইন্ট্রা ক্লাস্টারের ক্ষেত্রে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স ইউজ করছি এবং এভারেজ করছি, ঠিক আছে? বাট ইনার্শিয়ার ক্ষেত্রে আমরা শুধু স্কোয়ার ডিস্টেন্স ইউজ করি এবং সামেশন করি। এটা কুইজে অনেকে ভুল করছেন, এটা ভুল করেন না। এটা একটা সিম্পল, এটা ক্লাসেও বলছি, যে ইন্ট্রা ক্লাস্টার ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা নর্মাল ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করে প্রত্যেকটা পয়েন্টের নিজেদের থেকে দূরত্ব বের করে এটার অ্যাভারেজ করি। এটা একটা ক্লাস্টারের জন্য ইন্ট্রা ক্লাস্টার ডিস্টেন্স হয়। আর ইনার্শিয়া বেসিক্যালি হয় যে স্কোয়ার ডিস্টেন্স ফ্রম দ্য সেন্ট্রয়েড, যে সেন্ট্রয়েড কিভাবে বের করি, যতগুলো এক্স থাকে সেগুলো দিয়ে তাদের নাম্বার দিয়ে ভাগ করলে সেন্ট্রয়েড পাই। সেন্ট্রয়েড পয়েন্ট থেকে স্কোয়ার ডিস্টেন্স যদি করি আমরা প্রত্যেকটা পয়েন্টের, যেগুলো পাই এটা যোগ করলে ইনার্শিয়া হয় আর কি। হ্যাঁ, তো দুইটা ক্লাস্টার থাকলে দুইটা ইনার্শিয়া হবে। আরেকটা কথা, ধরেন সিঙ্গেল পয়েন্ট যদি পড়ে যায় কোনো সাইডে, তাহলে তো ওই দুটো ক্লাস্টার না, ওই দুটো সিঙ্গেল পয়েন্ট, ওগুলো করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, ক্লাস্টারিংটা আশা করি পারবেন, কারণ এটা কুইজে মোটামুটি সবাই ভালো অ্যান্সার করতে স্যার পারছেন। এটা ওই কত কাটের মার্কের পরে থাকবে? ক্লাস্টারিং এর কাট মিলে 10 থাকবে আর কি, মানে পুরো একটা মানে পার্টটা স্যার মিলে। এত কিছু, স্যার এত ভেরিয়েশন। কোথায় এত কিছু, মানে স্যার ওই যে এই ইনার্শিয়া ট্রি বের আঁকা করতে পর্যন্ত বলছে, আপনার, ডেন্ডোগ্রাম, তারপরে হচ্ছে আবার বক্স, মানে এগুলো করতে হচ্ছে, মানে এইটা তো, এইটা পুরাটা মিলে এই যে ট্রি আঁকা পর্যন্ত একটা ম্যাথ বেসিক্যালি, জি এটাতে স্যার। ধরেন 6 মার্ক দিছে বা 7 মার্ক দিছে। পরে এইটা থেকে কাটার পর ইনার্শিয়া, ইন্টার ক্লাস্টার বা ইন্টার ক্লাস্টার, এই তিনটার যে কোনো একটা, এইটা একটা করতে কত মিনিট লাগবে? এই পার্টটা যদি করেন আপনি, এটা 5 মিনিট বা 10 মিনিট ম্যাক্সিমাম।
এই পার্টটা করতে শুধু একটা আসবে বলতেছি না, এই তিনটার যে কোনো একটা আসবে, হয় এটা আসবে, নাহলে এইটা আসবে, নাহলে এটা আসবে। ঠিক আছে, এই পুরোটা মিলে 10 মার্ক আসবে। মানে শুরুতে ট্রিটা আঁকতে হবে, এইটা আঁকানোর পরে কাট করার পরে ইনার্শিয়া বা ইন্টারক্লাস্টার ওই তিনটা যে কোনো একটা করে 10 মার্কের আর কি ম্যাথ থাকবে। ঠিক আছে, স্যার এখানে বুঝতে পারছেন? ইন্ট্রা ক্লাস্টার ডিস্টেন্সে তো দুইটা পয়েন্টই আছে, ডি আর ই। স্যার এইটাতে 2 দিয়ে ভাগ করার তো কোনো দরকার নেই, কারণ আমার ডিস্টেন্স তো একটাই নাকি? ডিআরই কোন উপরেরটার কথা বলতেছেন? জি স্যার, মেইন একদম এই ম্যাথটার কথা? প্রথমটা। হ্যাঁ, এইটার ক্ষেত্রে কি বললাম যে ইন্ট্রা ক্লাস্টার ডিস্টেন্সের ক্ষেত্রে জি স্যার, মানে প্রথমটাতে ক্লাস্টার 1 এ যদি না আমরা না না 3 না, দিয়ে। কোনো দরকার নাই। না না না, দরকার নেই, দরকার নেই, আমি বুঝতে পারছি প্রশ্নটা। এখানে দুইটা পয়েন্ট, ওদের দূরত্ব তো একটাই, এখানে তো জি স্যার, অ্যাভারেজ করার দরকার নেই। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে। এটা বুঝতে পারছেন? ও আর এটা একটু শর্ট করার মানে আরো যদি কেউ শর্ট করতে চান, এটা এটা দেখেন যে এটা হচ্ছে বেসিক্যালি আমরা এই পয়েন্ট গুলাই তো কপি পেস্ট করে ওই পাশে বসাই না, মানে কর্ণের এক সাইডের পয়েন্ট গুলো বের করে বাকিগুলো কপি পেস্ট করে বসাই না। তো আপনি কম্বিনেশন বাঁচাইতে চাইলে যে কোনো এক পাশের ভ্যালু গুলো না লিখলেও এটা হয়। হ্যাঁ, মানে আমরা তো বেসিক্যালি যে শর্ট এইটা মানে তো এইটা সেম জিনিস এমনি করছি না, তো আপনি চাইলে এগুলো নাও লিখতে পারেন, মার্ক সেম থাকবে। বাট মার্ক এইগুলো বসায় করলে আর কি আপনার মার্চ করতে সুবিধা হয় আর কি, আমার সুবিধা হয়। ঠিক আছে, আমরা বুঝতে পারছেন যে এই কর্ণের নিচের ভ্যালু গুলো তো শুধু ক্যালকুলেট করি বা উপরের গুলোই করি, করে বাকিটা তো কপি পেস্ট করি। তো আপনি যদি চান এগুলো ফাঁকা রাখতে পারেন পরীক্ষায়, এক সাইড আর কি, এক সাইড পুরোটা লিখতে হবে আর কি মিনিমাম। তাইলে আপনি মানে মার্ক পাবেন, আর পুরোটা লিখলে ফাইন, যদি টাইম পান লিখে দিবেন পুরোটা। ঠিক আছে, ক্লাস্টারিং নিয়ে তাহলে শেষ করতে পারি, এরপরে ডিসিশন ট্রিটা দেখেন। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এরপর ডিসিশন ট্রিটা আসে। ডিসিশন ট্রিটা নিয়ে অনেকে প্যানিক ট্যানিক করতেছেন, আমি বলি যে কি মানে এত প্যানিক করার কিছু নাই। মানে আমি যতটুকু পড়াইছি বা এইখানে যেরকম আছে এরকমই আসবে, বাট এত বড় আসবে না, মানে সিনারিও এরকম আসবে। দেখেন যে এইখানে কি বলছে যে একটা আগে একটা ডেটা সেট দেওয়া থাকবে। আচ্ছা, ডেটা সেটটা নিয়ে আগে বলি কিরকম আসবে, এটা ক্লাসে বলছিলাম যে ডেটা সেট এখানে দেখেন যে আছে 14টা ডেটা। হ্যাঁ, তো এত বেশি আসবে না, 8টা থেকে 10টা আসবে আর কি পরীক্ষায়। তো এখান থেকে ধরেন 4টা 5টা কমে গেল। এরপরে ধরেন এখানে ইনপুট ফিচার ছিল কয়টা, আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড, 4টা। পরীক্ষায় 4টা আসার চান্স অনেক কম, আমি আশা করতেছি 3টা আসবে, ম্যাক্সিমাম 4টা আসতে পারে। মানে আমি ওর্স্ট কেসে 4টা আসবে, বেস্ট কেসে 3টা আসবে। তো এখান থেকেও যদি একটা কমে, এখান থেকেও 4টা 5টা কমে, তার মানে আলটিমেটলি ম্যাথটা অলমোস্ট মানে 1/3 টাইম কম লাগবে আর কি, অলমোস্ট। ঠিক আছে, এটা একটা পার্ট চলে গেল। আরো সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে দেখেন যখন আমরা ভাঙতেছিলাম ট্রিটাকে, শুধুমাত্র ওভারকাস্টের জন্য ইয়েস আসতেছিল, সানি আর রেইনের জন্য মানে ভ্যারাইটি থাকতেছিল, তাই না? পরীক্ষায় দেখবেন যে এই দুই সাইডের যে কোনো একটার জন্য ইয়েস নো ডিরেক্ট ভ্যালু আসতেছে। বুঝতে পারতেছেন আমার কথা? যে ওভারকাস্ট যেমন 4টার জন্য 4টা ইয়েস পেয়ে গেছিলেন, তো দেখবেন যে রেইন বা সানি কোনো একটার জন্য 4টার জন্য 4টা ইয়েস পেয়ে যেতেছেন বা নো পেয়ে যেতেছেন। তো তাহলে এইটাও যেমন এখানে ডিরেক্টলি আপনি ইয়েস লিখে দিতে পারছেন, তো রেইন বা সানি কোনো একটার জন্য দেখবেন ডিরেক্টলি ইয়েস নো লিখে দিতে পারতেছেন পরীক্ষায়। তো তাহলে দুইটার ক্যালকুলেশন তো শেষ। তো শুধুমাত্র একটা টেবিলই থাকবে, এইটাকে আরেকবার ওই যে স্প্লিট করলে আমরা রেজাল্টে চলে যেতে পারবো আর কি। ঠিক আছে, তো এত বদার হওয়ার কিছু নেই। ধরেন এই যে এই পাশগুলো ইয়েস নো হয়েই আছে, পুরো পার্টটা রেডি প্রথমবারই। শুধুমাত্র এই পাশের একটা টেবিল বা এই পাশের একটা টেবিল আপনাকে ভাঙে ইয়েস নোতে যাইতে হবে। ঠিক আছে, এখন প্রশ্নটা কিরকম আসতে পারে দেখেন, আর অ্যান্সারটা কিরকম হতে পারে। যে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে এটা আহ, বলছে হচ্ছে গলফের জন্য, এরকম অন্য কোনো খেলার জন্য আসতে পারে, এরকম একটা সিনারিও। মানে আমি বলতেছি যে অন্য সেকশনে যে কুইজটার প্রশ্নটা নিয়ে মাথা ঘামাইতেছেন ওইটার মানে ডিরেক্ট রেজাল্টে আসে না। ঠিক আছে, এখন ব্যাপারটা হইতেছে দেখেন আপনি বুঝতেছেন কিভাবে যে আপনার ম্যাথটা হইতেছে না ভুল হইতেছে, আপনি তো ট্রিটা আঁকাবেন আগে, তাই না? ট্রি না আঁকায় অন্য কিছু ভাবারই দরকার নেই, কারণ আপনার প্রশ্নেতে বলাই থাকবে যে কনস্ট্রাক্ট দ্য ডিসিশন ট্রি। আপনি ডিসিশন ট্রি না আঁকায় আপনি ডিসিশনে গেলে ওটা হবে না আর কি। ঠিক আছে, ডিসিশন ট্রিটা আঁকাবেন। আঁকার পরে এখানে বলছে যে একটা কন্ডিশন দেয়া যে আউটলুক ইকুয়াল রেইন বা রেইনি, আর উইন্ড হচ্ছে স্ট্রং। তো আপনি ডিসিশন ট্রিটা দেখেন, আউটলুক যদি রেইন হয় আর উইন্ড যদি স্ট্রং হয় তাহলে সে খেলবে না, নো হবে। এই ডিসিশনটা নিতে হবে। মানে এমন কোনো কিছু আসবে না যে ধরেন বলছে হচ্ছে যে আউটলুক রেইনি আর হিউমিডিটি হচ্ছে হাই, এটা তো ডিসিশন ট্রি থেকে আপনি যাইতেই পারবেন না। আউটলুক রেইনি আর হিউমিডিটি হচ্ছে হাই, এরকম আবি যাবি আজে বাজে কোশ্চেন নিয়ে মাথা ঘামার দরকার নেই। ঠিক আছে, আমি যেটা বলতেছি এটাই দেখেন, এমনি আসবে। সে ডিসিশন ট্রি থেকে আপনি ডিরেক্টলি ডিসিশন নিতে পারবেন। এখানে কি কি কেস হতে পারে দেখেন, ডিরেক্টলি বললো যে আউটলুক রেইনি এবং উইন্ড হচ্ছে উইক, তাহলে কি হবে? আউটলুক রেইনি উইন্ড উইক হলে ইয়েস হয়ে যাবে, আউটলুক রেইন উইন্ড স্ট্রং হলে নো হয়ে যাবে।
আর অন্য দুই সাইড তো মিলানোই থাকবে। মানে প্রশ্ন দেখলে, মানে প্রশ্ন যখন করতে যাবেন দেখবেন যে দুই সাইডের মধ্যে ইয়েস নো আইসাই গেছে। তাহলে আপনার জাস্ট একটা পার্ট নিয়ে মাথা ঘামাইতে হইতেছে না, এক পার্টি করবেন, হয় রেইন আসবে নাহলে সানি। আমি এটাও বলে দিতেছি যে দুইটার যে কোনো একটা দেখবেন মিলানো আছে। ঠিক আছে, বুঝতে পারছেন যে কি হবে আসলে? তো এমন স্ক্যাটার্ড জিনিস নিয়ে মাথা ঘামানোর দরকার নেই যেটা আসলে রেজাল্টই যায় না, নিজের মন মতো দেয়া হয়েছে। আরেকটা জিনিস মনে রাখেন যে ওই যে ফিচার গুলো যখন আমরা জিনি ইন্ডেক্স বের করি, যেমন এখানে শুরুতে যখন বের করছিলাম, এই যে আউটলুক, ফিচার, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড, এগুলো তো ওয়েটেড জিনি বের করছিলাম না, যে শুরুতে সানি, ওভারকাস্ট আর রেইনের জন্য ইন্ডিভিজুয়ালি জিনি বের করার পর বা গিনি বের করার পর এদের ওয়েটেড করছিলাম, করে আউটলুক ফিচারের জন্য একটা ইম্পিউরিটি পাইতেছিলাম বা জিনি ইন্ডেক্স পাইতেছিলাম। ঠিক আছে, তো এখন যদি দেখেন যে আউটলুক আর টেম্পারেচার দুইটার জিনি ইন্ডেক্স সেম আছে, আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি কি কানেক্টেড আছি? জি স্যার। জি স্যার। ওকে ওকে, ঠিক আছে। দেখেন এখানে যদি দুইটা দেখেন যে সেম আসতেছে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুল আমরা যে কোনো একটা চুজ করলেও সেম রেজাল্টই আসবে। ঠিক আছে, বাট গুড প্র্যাকটিস ইজ টু চুজ দ্য ফার্স্ট ওয়ান। মানে আউটলুক আর টেম্পারেচার আসলে আপনি আউটলুকটা চুজ করলে বেটার, মানে মার্ক আপনি সেম পাবেন, রেজাল্ট সেম আসবে, সব আসবে, আপনি আউটলুকটা ধরে করা বেটার আর কি। হ্যাঁ, এটা মাথায় রাখেন যে দুইটা যদি দেখেন যে জিনিস সেম আসতেছে, তাহলে আমরা শুরুটা দিয়ে করলে ভালো, না করলেও সেম রেজাল্টই আসবে। ঠিক আছে, এটা মাথায় রাখেন, এটা দিয়ে ঘাবড়ায়েন না যে দেখলেন যে দুইটা বা তিনটার জিনিস সেম আইসা গেছে, এখন আমি কোনটা দিয়ে করবো। আপনি যে কোনোটা দিয়ে করতে পারেন, শুরুর দিক থেকে করা ভালো আর কি। হ্যাঁ, এটা নিয়ে কোনো কনফিউশন জানি না থাকে। তো এখান নিয়ে এত বড় আসবে, এটা করতে যদি 1 ঘন্টা লাগে বা 1 ঘন্টা 20 মিনিট লাগে, তো ওইটা করতে 3 ভাগের 1 ভাগ সময় লাগবে আর কি পরীক্ষাটা। বাট এটা এটা বড় হবে আর কি, এই ম্যাচটা বড় হবে এটা একটু। সো এটা লাস্টের দিকে করলে সুবিধা কি, যে যতদূর করবেন ততদূরের জন্য মার্ক পাবেন আর কি। যদি আপনি লাস্টের একদম কনক্লুশনে না যেতে পারেন, তো যতদূর করছেন ওই মার্ক গুলো পাবেন আর কি। আমি আশা করি যে শেষ হবে আর কি এই ম্যাচটা, যদি টাইম নষ্ট না করেন। ঠিক আছে, এরপরে হচ্ছে এখান থেকে থিওরি কি আসতে পারে। ম্যাথটা ধরেন 7 মার্কের আসলো, পরে থিওরি পার্ট আসতে পারে 3 মার্কের। 3 মার্কের মধ্যে থিওরি গুলো আমি জাস্ট 2-3টা থিওরি বলতেছি, এগুলাই দেখেন, আর কিছু দেখার দরকার নেই। যে ডিসিশন ট্রির অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, এটা আমি ক্লাসে বারবার পড়াইছি, আমি 2-3টা পয়েন্টে বলতেছি, বাট এই 2-3টা পয়েন্টের সাথে আপনি নিজের মতো করে লিখবেন। যে ধরেন মেজর অ্যাডভান্টেজ কি ডিসিশন ট্রি, যে এইটা আমরা যে কেন ডিসিশন নিচ্ছি এটা আমার কাছে ক্লিয়ার থাকে, যে আমি ইম্পিউরিটি ক্যালকুলেট করি, করে ওই ইম্পিউরিটি যার কম তাকে দিয়ে ট্রি বানাই, তাহলে যার কাছে ইম্পিউরিটি কম মানে তার পিওর হওয়ার সম্ভাবনা বেশি, যে তাকে চুজ করলে আমার ভুল কম হবে। এইভাবে যাই দেখে আমার ট্রির এক্সপ্লেইনেবিলিটি বলেন বা ইন্টারঅপারেবিলিটি বলেন, এটা বেশি থাকে আমার রেজাল্টের উপর। মানে অন্যদিকে যদি আমি কথা বলি, তাহলে দেখবেন যে লজিস্টিক রিগ্রেশন বা কেএনএন, এগুলোতে আমরা মুখস্থ কিছু সূত্র ডিরেক্টলি ইউজ করছি, মানে জাস্ট ওয়েটেড সাম কইরা সিগময়েডের মধ্যে বসাই দিচ্ছি। ঠিক আছে, বাট এখানে আমরা বুঝতে পারতেছি যে রেইন ফিচারটার ইম্পিউরিটি কম বা সানির ইম্পিউরিটি কম দেখেই আমি ওইদিকে গেছি বা ওইদিকে অপটিমাল ডিসিশন পাইতেছি। হ্যাঁ, আর ডিসঅ্যাডভান্টেজ কি, যে আমরা প্রত্যেকটা ফিচার ধরে ধরে আগাই, তো আলটিমেটলি যদি কোনো একটা ফিচার, মানে এটা ওভারফিট হওয়ার সম্ভাবনা থাকে সহজ ভাষায়, যে কোনো একটা ফিচার একটু কম বেশি হলে এটা মডেলটা পুরোটা ভুল করে ফেলে আর কি, মানে ড্রাস্টিক্যাল ভুল করে আর কি। ঠিক আছে, তো এইটা হচ্ছে ডিসিশন ট্রির অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। একটু ওই আমার স্লাইড যেটা পিডিএফ দেওয়া আছে ওখানেও এটা নিয়ে লেখা আছে হালকা পাতলা, আপনারাও একটু দেখেন পড়েন, মানে পুরাটা যদি আমি সব অ্যান্সার বলে দিই তাহলে তো পরীক্ষা থাকে না। ঠিক আছে, এরপরে হচ্ছে যে এই যে এই প্যারেন্ট নোট যেটা বা এই ধরেন ডিসিশন নোট, এইটার ইম্পিউরিটিটা কিভাবে ক্যালকুলেট হয় এটা পারেন না, এটা ক্লাসে দেখাইছি না, ক্লাসে আপনাদের দেখাইলাম ডি সেকশনদেরকে, ডি সেকশনকে কি দেখাইছি, আহ, ধরেন এই ডিসিশন নোডের মানে লাস্ট নোটটা, এইটার ইম্পিউরিটি কিভাবে ক্যালকুলেট করতে হয় দেখাইছি না, যে এটা হচ্ছে 1 মাইনাস, ধরেন দুইটা ক্লাস আছে এখানে, ইয়েস আর নো আছে না, তো 1 মাইনাস প্রবাবিলিটি অফ ইয়েস স্কোয়ার মাইনাস প্রবাবিলিটি অফ নো স্কোয়ার। ঠিক আছে, ইউ ক্যান ইউজ এডিশন সাইন যদি আপনি ব্রাকেট ইউজ করেন তাইলে। এই যে এটা দেখেন এখানে করা আছে একদম, এটা কয় সেকেন্ডের ম্যাথ এটা, যে 1 মাইনাস প্রবাবিলিটি অফ, এখানে দেখেন ইয়েস স্কোয়ার প্লাস প্রবাবিলিটি অফ নো স্কোয়ার, যেহেতু এখানে একটা ব্র্যাকেট ইউজ করছে। তো এটা যেটা আসলে এটা হচ্ছে আমার প্যারেন্ট নোট বা ডিসিশন নোট বা রুট নোট চাই বলেন, ওইটার জিনি ইম্পিউরিটি। তো দুইটা থিওরি গেল, আর আরেকটা থিওরি হচ্ছে যে জিনি ইম্পিউরিটি জিনিসটা কি, এইটা দিয়ে কিভাবে কার্ড বেস ডিসিশন ট্রি বানায়, এই যেটা উপরই পুরো ক্লাসটা বা পুরো ম্যাথটা আমরা করি। যে জিনি ইম্পিউরিটি বেসিক্যালি আমার ইম্পিউরিটি একটা মেজার করে, যে একটা ফিচারের মধ্যে কতটুকু ইম্পিউরিটি আছে, যে র্যান্ডমলি আমি একটা যদি চুজ করি ওটা ভুল হওয়ার সম্ভাবনা কত। তো একটা ফিচারের ইম্পিউরিটি যত কম, আমি বলতে পারি ফিচারটা তত পিওর, তো পিওর ফিচার ধরে আমি আগাইতে থাকলে আমার অপটিমাল রেজাল্ট পাই। এইটাই জিনি ইম্পিউরিটি, এটা সূত্রটা লিখলেন, লিখে এইভাবে একটু বললেন আর কি। বুঝতে পারছেন তিনটা থিওরি? এর বাইরে আর, ও আচ্ছা, র্যান্ডম ফরেস্ট নিয়ে পড়ছিলাম,
র্যান্ডম ফরেস্টের আসলে সেরকম কিছু ইম্পর্টেন্ট না, শুধু এটার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা পড়েন, ঠিক আছে? আর কিছু বলার দরকার নেই। বুঝতে পারছেন? মানে এটা ছিল আমাদের পুরো সিলেবাসের ওভারভিউ। এখন আপনি আপনারা সিলেবাস সেন্ট্রিক যদি কোনো প্রশ্ন থাকে বা কোশ্চেন প্যাটার্ন নিয়ে, সেটা এখন করেন যে কেউ, সিলেবাসটা সেন্ট্রিক। আরওসি কার্ভ এন্ড পিআর কার্ভে তো যে ডাটা সেটের কথা উল্লেখ করা হয়েছে স্যার, ব্যালেন্স ডাটা সেট আর ইমব্যালেন্স ডাটা সেট বলতে কি বোঝানো হয়েছে স্যার? আচ্ছা, এরপরে কারো প্রশ্ন আছে থাকলে বলুন, আমি একসাথে বলতে পারি। স্যার আমাদের আপনি যা যা বললেন থিওরির মধ্যে, এর বাইরে তো আমরা কিছু হুম করবো না, না? এখন যেগুলো বললেন। হুম অবশ্যই পড়বেন না, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? আমি এইটা আপনাদের গ্যারান্টি দিতে পারি যে আমি ক্লাসে যেটুকু পড়াইছি বা যতটুকু পড়াইছি, যেভাবে পড়াইছি, যদি এগুলো পিওরলি সবাই পড়ে আসেন, 40-এ 40ই কমন পাবেন, 40ই অ্যান্সার করতে হবে আর কি, ঠিক আছে? তো আজে বাজে হাবিজাবি সাজেশন বা অন্য কিছু দেখে লাভ নেই আর কি। স্যার ঠিক আছে, আমি করতে হবে? ক্লাস্টারিং থেকে ওই ইনার্সিয়া, ওই যে আমি বললাম না যে ইনার্সিয়া ভালো কম বেশি ওই হাইটের বেসিসে ইনার্সিয়া করেন না, মানে এইটা একটু দেখবেন যে ধরেন ইনার্সিয়া ভ্যালু একটা আইসা আছে 100 বা 100.5, এটা হায়ার ইনার্সিয়া না, তো ইনার্সিয়া যদি বেশি হয় তার মানে কি ক্লাস্টারিং এর এইটা তুমি বলে দিতে পারে যে ইনার্সিয়া বা ইন্টার ক্লাস্টার ডিস্টেন্স অনেক বেশি আসছে, তাহলে তুমি এইটারে কি ক্লাস্টারিংটারে ভালো বলতেছো না খারাপ বলতেছো? এটা তো আমি মানে ক্লাসেও বলতেছি, এখনো বলতেছি। জি স্যার, এইটা বুঝতে পারছি। এখন এটা বুঝতে পারতেছেন? এখন এটা থিওরি আপনি যদি ধরেন তাহলে থিওরি, বা এটা যদি ম্যাথের ইন্টারপ্রিটেশন ধরে তাহলে ইন্টারপ্রিটেশন। এমনি তো আলাদা করে বলা যায় না যে এটাই থিওরি। এরকম আসতে পারে যে আপনার ক্লাস্টারিংটা ভালো না খারাপ, আপনি ইন্টার ক্লাস্টার ডিস্টেন্স যেরকম পাইছেন এটার সাথে একটু জাস্টিফাই করেন। এটা কুইজে দিলেন না, এটা তো বি সেকশনের কুইজে ছিল মনে হয়, এরকম কিছু একটা, ঠিক আছে? ওই আমরা জানি যে ইনার্সিয়া বা ইন্টার ক্লাস্টার ডিস্টেন্স যত কম হয়, আমার ক্লাস্টারটা তত কম্প্যাক্ট হয়, কোহেসিভ হয়, তত ভালো আমরা বলতে পারি ইন জেনারেল সেন্স। সো আমরা এটাকে একটা ভালো ক্লাস্টার বলতে পারি যদি কোনো ইয়া না দেয়া থাকে, থ্রেশহোল্ড দেয়া থাকে। আর যদি থ্রেশহোল্ড দেয়া থাকে তাহলে থ্রেশহোল্ডের থেকে কম হইলে ভালো, বেশি হলে খারাপ। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? একটা শুধু প্রশ্ন আছে সিলেবাস নিয়ে, সেটা হচ্ছে যে আরওসির ইয়াটা বলছে, ব্যালেন্স ইমব্যালেন্স ডেটা সেটটা কি। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা এটা সলভ করে অ্যাটেন্ডেন্সটা নিব, তারপরে কারো ইন্ডিভিজুয়াল সমস্যা থাকলে এটা দেখব। আশা করি স্যার একটা মানে কোশ্চেন ছিল স্যার, যে আমাদের স্যার ক্লাস্টারিং ম্যাথে ডেন্ডোগ্রাম থেকে বলছিলেন স্যার কাট করার পর ওখান থেকে ইন্ট্রা ক্লাস্টার মানে ওইগুলা হ্যাঁ বের করতে হবে স্যার, ওইটা আরেকটু হুম বুঝিয়ে দিলে ভালো হতো, সেটা বুঝিনি কনসেপ্টটা আসলে। ঠিক আছে, দুইটা প্রশ্ন। আর কারো প্রশ্ন থাকলে বলেন। পরীক্ষায় প্যানিক হওয়ার কিছু নেই, ঠিক আছে? পরীক্ষা ভালো হবে সবার। আর লিখবেন, শেষ করবেন, কার রেজাল্ট কি আসতেছে, কোন বন্ধুর কি রেজাল্ট আসছে, এইটার সাথে ম্যাচ করার কোনো দরকার নেই, কারণ আমি তো রেজাল্ট দেখে আপনার ইভ্যালুয়েট করি না কোথাও। আপনার যদি প্রসেস ঠিক থাকে আপনি মার্ক পাবেন, যেখানে গিয়ে ভুল করছেন ওখানে মার্ক পাবেন না আর কি, ঠিক আছে? এখন কথা হইতেছে যে থিওরি গুলা একটু কেয়ারফুলি লিখবেন, কারণ যেহেতু থিওরি কিছু কিছু আছে, থিওরি 12 থেকে 15 মার্ক ম্যাক্সিমাম আসবে আর কি, সেটা তো দেখা যেতেছে। আমি যে ছবিটা এখানে দিয়ে রাখছি, এখানে থিওরি পার্ট গুলো দেখতে পাচ্ছি কোথায় কোথায় মেজর থিওরি আছে। থিওরি গুলো একটু ভালো করে লিখেন, কারণ আমি খেয়াল করছি আপনাদের থিওরি পার্টেই ল্যাকিং বেশি থাকে, ম্যাথ মোটামুটি অনেকেই পাইরা যান আর কি। তো থিওরি গুলো একটু ভালো করে পড়লে পিওর মার্ক পাবেন আর কি, পুরোপুরি মার্ক পেয়ে যাবেন। যাদের বেশি মার্ক দরকার, মানে 35 বা 36-7, তারা থিওরি পার্টটা একটু ফোকাস করেন। আর যারা শুধুমাত্র ধরেন 25 বা 20 ক্লাস পাইতে চান, তারা তো শুধু ম্যাথ করলেই এনাফ, 25 মার্ক শিওর পাবেন শুধু ম্যাথ থেকে, ঠিক আছে? তো আমার সাজেশন থাকবে যে লজিস্টিক রিগ্রেশন, আরওসি, এওসি, ডাইমেনশনালিটি রিডাকশন, ক্লাস্টারিং, এগুলো একবারে যেমন তেমন ইজিলি করা যায়, এগুলো আগের দিয়ে করে ফেলা উচিত। আমার এটা পার্সোনাল সাজেশন, আপনি এটা ফলো করবেন নাকি ইটস আপ টু ইউ। এটা আগে করে ডিসিশন ট্রিটা যেহেতু একটু কনফিউজিং সবার কাছে লাগে, বাট এটা প্র্যাকটিস করতে পারেন দুই একবার বাসায়। আমার দুই একজন দেখাইছে আজকে আইনা, মানে আমার কাছে মনে হচ্ছে যে ওরা পারতেছে, তো প্র্যাকটিস করেন, ডিসিশন এটা লাস্টের দিকে করেন, কারণ যদি কোনো কারণে মনে হয় শেষ করতে পারলেন না, আপনি একটা টেবিল ভাঙতে পারছেন, তাও তো ওই টেবিল পর্যন্ত মার্ক পাবেন আর কি, ঠিক আছে? বা এরপরে যে থিওরিটা আছে ওইটা তো এটার সাথে কানেক্টেড নাও হতে পারে, কানেক্টেড না হলে ওই থিওরিটা অ্যান্সার করে রাখলেন, বুঝতে পারছেন? সো একটা ধরেন 6 মার্কের ম্যাথ আপনি অর্ধেক করে রেখে আসছেন, 3 পাওয়া যাবেন। বাট এমন কিছু করেন না যে এই ম্যাথটা করতে গিয়ে আপনি পুরো 10 মার্ক ছেড়ে দিয়ে আসছেন, এইরকম করেন না, মানে মিডিয়া অনেকের এরকম হয়েছে। তো এটা একটু প্রশ্ন দেখে প্ল্যান করে করেন।
মার্ক পাবেন ভালোই আশা করি। ঠিক আছে, শেষ মোটামুটি প্রশ্ন। আমি ওই যারা দুজন প্রশ্ন করছেন আমি অ্যান্সার দিব আর কি। স্যার হ্যাঁ স্যার বিষয়টা হচ্ছে স্যার কোশ্চেনটা করে দেন স্যার। ডিসিশন ট্রি তো স্যার ম্যাথ অনেক বড়, তাহলে স্যার এটাতে 7 মার্ক থাকবে, আবার 3 মার্কের থিওরি দিবেন স্যার, এটা একটু কেমন হয়ে আমি যাচ্ছে তো না স্যার? দিচ্ছি বা আমি দিছি এরকম না, ঠিক আছে? আপনারা পরীক্ষাটা ফেস করেন, আপনার কাছে যদি পরীক্ষা দেওয়ার পর মনে হয় যে ইটস নট মানে আপনাদের সাথে জাস্টিফাই করা হয় নাই, তাহলে আপনার ডিপার্টমেন্ট অবশ্যই যাবেন। মানে প্রশ্ন তো আমি করি না, তাই না? প্রশ্নের মানে অথরও আমি না, বাট আমার কাজ ছিল পড়ানো, সিলেবাস কভার করা, বুঝানো। আমার কাজে সমস্যা আছে নাকি এইটা আমি দেখবো। প্রশ্ন এর আগে যেটা ছিল সেটা আপনারা কল্পনা করতে পারেন না যে কিরকম ছিল প্রশ্ন। সেখান থেকে কমায় 8টা প্রশ্ন বা 7টা প্রশ্ন আপনারা পাবেন। মানে এটা মানে এই আমাদের মানে এটা আপনারা পরে হয়তো জানতে পারবেন যে এই প্রশ্নটা কিভাবে কত কষ্ট করে কমাইতে হয়েছে। এখানে 13 মানে 15+ প্রশ্ন ছিল, সেখান থেকে এখন 7টা 8টা 18টা প্রশ্ন ছিল আসছে। স্যার। মানে অনেক যতটা ছিল এটা মানে এটা আমরা সাইন করে দিলে পরীক্ষা ঠিকই হইতো, আপনারা পরে গ্যাঞ্জাম করতেন, মানে হয়তো কিছু একটা। বাট এটা আপনাদের দুজন টিচার মানে ইনক্লুডিং মি, আমি এটা সাইন করি নাই, দুজন করে নাই। এই জন্য প্রশ্নটা আবার রিপিট হয়েছে, রিভাইজ হয়েছে, হয়ে এই পজিশনে আসছে। এরপরেও যদি পরীক্ষা দেওয়ার পরে আপনাদের মনে হয় যে এই প্রশ্নটাও ঠিক না, এই প্রশ্নটা সমস্যা আছে, আপনারা ডিপার্টমেন্টে ডিরেক্টলি কন্ট্যাক্ট করবেন, ডিপার্টমেন্ট উইল টেক কেয়ার অফ ইট। ঠিক আছে? আমার যতটুকু কাজ ছিল পড়ানো, বোঝানো, যতটা শর্ট করা সিলেবাস করছি। আমি বলছি যে আপনার খাতায় যেমন থাকবে আমি সেরকম করেই জাজ করবো। সো আপনাদের যদি মনে হয় পরীক্ষা দেওয়ার পরে যে না এটাও জাস্টিফাইড না, মানে আমার কোনো সমস্যা নেই, এটা আপনারা ডিপার্টমেন্টে যান, আমিও যাব, যেহেতু আপনারা আমার স্টুডেন্ট। তো আমার এখানে লায়াবিলিটি আছে। ঠিক আছে? আমি যতটুকু পারছি আমি ট্রাই করছি, মানে আমার সাইড থেকে যে যতটা মিনিমাইজ করা যায়। ঠিক আছে? এর বাইরে আমি কিছু বলতে পারতেছি না, কারণ আমি এখানকার জুনিয়র টিচার, আপনারা জানেন। তো আমি সব সময় যা বলি সেটাই হবে এটা হয় না, তাই না? তো আমার সাইডে আমি ক্লিয়ার যে আমি আমার সাইডে ট্রাই করছি। বাকিটা আপনারা ডিপার্টমেন্টে, আমার কাছে মনে হয় যেটা শেষ করতে পারবেন, মানে এখন যেটা আছে। হ্যাঁ, মেশিন লার্নিং কোর্সে কম্পিটিশন বেশি হয়, টাইম বেশি লাগে, বাট 2 ঘন্টায় যে প্রশ্ন আছে আমার কাছে মনে হয় শেষ করা যাবে। আপনারা দেন, দিয়ে দেখেন, যদি না শেষ করা যায় তারপরে আপনারা সেটা ডিপার্টমেন্টে যান বা যেখানে ইচ্ছা যেতে পারেন। জি স্যার, স্পেশাল ঠিক আছে, স্যার ক্লিয়ার? আপনাকে থ্যাংক ইউ স্যার। না, আপনারা আগে পরীক্ষা দেন, তারপর থ্যাঙ্কস ট্যাঙ্কস দিতে পারেন, যদি না আবার স্যার, গালিও দিতে শুনছি পারেন, এখানে যতটুকু স্যার আপ টু আপনি ইউ। অনেক অ্যাটেন্ডেন্সটা নিয়ে কিছু নিলে একটু ভালো আমাদের হতো জন্য স্যার, স্যার। অনেক পড়াবাকি তো। জি, আমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলে একটু অ্যাটেন্ডেন্স ভালো হতো। নিচ্ছি, হ্যাঁ এখন অ্যাটেন্ডেন্স নিব, প্রশ্নগুলো নিয়ে নিলাম আর কি। ঠিক আছে? আচ্ছা, শুরুতে বি সেকশনের অ্যাটেন্ডেন্স নেই, নিয়ে যাদের সমস্যা আছে তারা চলে যেতে পারেন। আর তারপরে ডি, এবং যাদের সমস্যা ওই দুইটা আছে ওই দুটো আমি সলভ করে দিচ্ছি। আমি একটা কথা বলবো, যে প্রশ্ন যেমন যাই হোক পরীক্ষাটা দিয়েন, পরীক্ষা শেষ করেন, করে তারপরে দেখেন। যদি মনে হয় যে পরীক্ষাটা জাস্টিফাইড না, তাইলে আপনারা সেরকম করতে পারেন। বাট আপনার খাতায় যদি কিছু না থাকে, আপনি গিয়ে যদি ডিপার্টমেন্ট সবখানে বইলে আসেন যে আপনি টাইমের জন্য শেষ করতে পারেন নাই, তাহলে ব্যাপারটা আসলে অতটাও জাস্টিফাইড হবে না, ক্লেমটা। আচ্ছা, ইমরান, যারা মিস করবেন তাদেরটা কিন্তু আমি আর দিব না, তো একটু কেয়ারফুলি অ্যাটেন্ডেন্সটা এখন রেসপন্স করেন।